হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি আপনাদের সবার প্রিয় মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি ঈদ কাটিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ঈদ কাটিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরও একটি লেকচার নিয়ে। আজকের আলোচনায় থাকবে রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস ক্লাস। তো যারা আমার দেওয়া রাইট ফর্ম অফ ভার্বের ভিডিও লেকচারটি দেখেননি তারা অবশ্যই ভিডিও লেকচারটি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এবং যারা ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আমি ভিডিও ডেসক্রিপশনের টাইপস অফ ভার্বস নিয়ে যে আলোচনাটি আছে সেটারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে দুটি ভিডিও দেখে নেবেন। আর যারা শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে করতে চান তারা শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বের যে লেকচারটি আছে সেটা দেখে নিলেই চলবে। ক্লাস 6 থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি ক্লাসেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব থাকে। আজকে এই রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস ক্লাসটি মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তাহলে আপনি যে ক্লাসের স্টুডেন্ট হন না কেন রাইট ফর্ম অফ ভার্ব আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো শর্ত হচ্ছে ডেসক্রিপশন বক্সে রাইট ফর্ম অফ ভার্বের যে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে সেই ভিডিওটি আপনাকে দেখে নিতে হবে। যদি দেখে নেন এবং আজকের এই ক্লাসটি করেন তাহলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আপনার সারা জীবনের জন্য আর কখনোই আশা করি টেনশন থাকবে না। আপনি মোটামুটি রাইট ফর্ম অফ ভার্বে পূর্ণ মার্কই পাবেন। তো কথা বাড়াবো না, চলে যাব আজকে সরাসরি এই প্র্যাকটিস ক্লাসে। আমি যে বোর্ডটি লিখেছি সেটি হচ্ছে বরিশাল বোর্ড 2019। এইচএসসি 2019 সালের বরিশাল বোর্ডের যে প্রশ্নটি এসেছিল এবং সেই প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্বটি এসেছিল সেইটি আমি বোর্ডে উঠিয়েছি। আজকের এই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে আমি রাইট ফর্ম অফ ভার্বের মূল আলোচনাটা করব। তো অনেকেই রাইট ফর্ম অফ ভার্বের অনেক নিয়ম মুখস্থ করেছেন। অনেক নিয়ম মুখস্থ করার পরেও যখন এই রাইট ফর্ম অফ ভার্ব করতে যান তখন কিন্তু প্রবলেমে পড়ে যান যে আসলে হবেটা কি বা অ্যান্সারটা কি হবে। তো আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার জন্য এই রাইট ফর্ম অফ ভার্বের যে প্রবলেমটা সেটা আশা করি থাকবে না। তো প্রথম ব্যাপারটা হচ্ছে অনেকের এই রাইট ফর্ম অফ ভার্বের এরকম প্যাসেজ আকারে আসে, আবার অনেকের একটা সেন্টেন্স আকারে আসে। যেমন যারা অনার্স বা ডিগ্রি ক্লাসে পড়েন বা ক্লাস 8-এ পড়েন অথবা তারও নিচ ক্লাসে পড়েন, 6-7-এ পড়েন, তাদের জন্য হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্ব একটি সেন্টেন্স আকারে থাকে এবং পাশেই ওই সেন্টেন্সের ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেওয়া থাকে এবং সেই ভার্বটি কোন ফর্মে হবে সেটি আপনাকে অ্যান্সার শিটে লিখতে হবে। যারা 9-10-এ পড়েন অথবা এসএসসি পরীক্ষার্থী অথবা এইচএসসি পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়েন তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব এরকম একটি প্যাসেজ আকারে আসে। পার্থক্য হচ্ছে এসএসসি এবং এইচএসসির পার্থক্যটা হচ্ছে এসএসসি লেভেলে ওপরে একটি বক্স দেওয়া থাকে এবং সেই বক্সের মধ্যে 10টি ভার্ব দেওয়া থাকে। আপনাদেরকে এই অনুচ্ছেদটা বা এই প্যাসেজের বাংলা করে কোন ভার্বটি কোন গ্যাপে বসবে সেইটা আগে ফাইন্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে ওই ভার্বটি কোন ফর্মে বসবে সেইটা আপনাকে নিয়ম অনুযায়ী লিখতে হবে। তো যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট বা 2022 বা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবেন অথবা যারা 9-10-এ পড়ছেন তারা একটু বাংলা করতে হবে। বাংলা করে নিয়ে কোন গ্যাপে কোন ভার্বটা বসবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে কোন গ্যাপের ভার্বটি কোন ফর্মে হবে সেটা আজকের এই আলোচনার মাধ্যমে আশা করছি বুঝে যাবেন। আর যারা ইন্টারমিডিয়েটে পড়েন অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য একদম সহজ। আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই বোর্ডটি উঠিয়েছি এবং আজকের আলোচনাটা করব। তো অর্থাৎ আপনি যে ক্লাসের স্টুডেন্টটা হন না কেন যদি রাইট ফর্ম অফ ভার্ব শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সরাসরি চলে যাবে আপনার কাছে, আপনার আর খোঁজা লাগবে না বা ইউটিউবে গিয়ে সার্চ করা লাগবে না। খেয়াল করুন। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, একটি মাস্টার নিয়ম আছে। নিয়মটি হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ। আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটি আসে সেই প্রশ্নের অধিকাংশ গ্যাপই হচ্ছে একটা নিয়মের আওতায় আসে, সেটি হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ। সাবজেক্ট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় অ্যাক্টিভ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট মানে আমরা সবাই জানি যে সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। তো এই সাবজেক্ট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। যদি অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে সেখানে হয় প্রেজেন্ট ফর্ম বসবে না হলে পাস্ট ফর্ম বসবে। আবারও বলি, যদি অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকে অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে আছে সেই যদি ওই কাজটি করে তাহলে হয় প্রেজেন্ট ফর্ম বসবে না হলে
পাস্ট ফর্ম বসবে। যারা আমার রাইট ফর্ম ভার্বের ভিডিও লেকচারটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি সেই ভার্বের লেকচারটি একবার দেখে নেবেন। তাহলে আজকের এই যে প্র্যাকটিস ক্লাসটি আপনার জন্য একদম সহজ হবে। খেয়াল করেন, যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেখানে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, না হলে পাস্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্টটা প্যাসিভ হয়ে থাকে তাহলে আপনাকে একটা ইজ আর ওয়াজ ওয়ার যোগ করে নিতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই নিয়মটির বাইরে যে নিয়মগুলো আছে, আপনি যে কোনো গ্যাপ পূরণের সময় আগে এই চিন্তাটি করবেন যে গ্যাপটি সাবজেক্টের পরে কিনা। ওকে, যদি অ্যাক্টিভ সাবজেক্ট হয় তাহলে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম কোনটা কখন বসাবেন আমি বলে দিব। আর যদি প্যাসিভ সাবজেক্ট হয় তাহলে একটি ইজ আর ওয়াজ আর যোগ করে নেবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবেন। যদি গ্যাপটি সাবজেক্টের পরে না হয়ে থাকে তাহলে অন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর দিকে যাবেন। প্রথমেই দেখবেন যে গ্যাপটি সাবজেক্টের পরে কিনা। ওকে, এবার খেয়াল করুন, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে প্যাসেজটি দেখছেন, এই প্যাসেজটি আসলে পাস্টের কিনা। যদি প্যাসেজটি পাস্টের হয়ে থাকে তাহলে সাবজেক্টের পরে যে কয়টি গ্যাপ পাবেন, অর্থাৎ অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কয়টি গ্যাপ পাবেন সব জায়গাতে ভার্বের পাস্ট ফর্ম করে দেবেন। আর যদি এই গল্পটি পাস্টের না হয়ে প্রেজেন্টের হয় তাহলে সাবজেক্টের পরে যে কয়টি গ্যাপ পাবেন সব জায়গাতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। শর্ত হচ্ছে সাবজেক্টটিকে অ্যাক্টিভ সাবজেক্ট হওয়া লাগবে। আর যদি সাবজেক্টটি প্যাসিভ হয়ে থাকে তাহলে একটা ইজ অথবা আর যোগ করবেন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। আর যদি গল্পটি অতীতের হয়ে থাকে এবং সাবজেক্ট প্যাসিভ হয়ে থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী একটা ওয়াজ অথবা আর যোগ করবেন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। এই নিয়মের বাইরে যখন যাবে, অর্থাৎ এই নিয়মে যখন পড়বে না, তখন আপনি অন্যান্য নিয়মগুলো মাথার মধ্যে আনবেন। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে এই গল্পটি প্রেজেন্টের নাকি পাস্টের, এইটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো বাংলা করতে পারি না ঠিক মতো, তাহলে বুঝবো কী করে যে গল্পটি প্রেজেন্টের নাকি পাস্টের? তাদের জন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে, যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজের সব ভার্বের জায়গায় গ্যাপ থাকবে না, কিছু কিছু ভার্ব দেওয়া থাকবে। যেমন ধরুন, আমরা যদি একটু প্রথম থেকে দেখতে থাকি তাহলে দেখেন এইখানে একটা ভার্ব দেওয়া আছে কুড নট। তাহলে কুডটা কখন ব্যবহার হয়? পাস্টে ব্যবহার হয়। আরও একটু যান, এখানে দেখেন লেখা আছে ডিড নট। ডিড কখন ব্যবহার হয়? পাস্টে। আরও যান, এখানে কি দেওয়া আছে? আক্সড। আক্সড কখন ব্যবহার হয়? পাস্টে। তাহলে আমরা এই যে কিছু ভার্ব দেওয়া থাকবে, এই ভার্বগুলো দেখেই আমরা আমাদেরকে বুঝে নিতে হবে যে এই গল্পটি প্রেজেন্টে নাকি পাস্টে। এখানে যদি কুড না থেকে ক্যান থাকতো তাহলে আমরা বুঝতাম যে গল্পটি প্রেজেন্টের। এখানে ডিড না থেকে যদি ডু অথবা ডাজ থাকতো তাহলে আমরা বুঝে নিতাম যে গল্পটি প্রেজেন্টের। আবার এখানে আক্সড না থেকে যদি আক্স থাকতো অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা বুঝে নিতাম গল্পটি কি প্রেজেন্টের। যেহেতু এখন যে কয়টি ভার্ব দেওয়া আছে অর্থাৎ গ্যাপের বাইরে যে ভার্বগুলো দেওয়া আছে সেইগুলো যদি পাস্টে থাকে তাহলে বুঝে নিতে হবে গল্পটি হচ্ছে পাস্টের। আর যদি যে ভার্বগুলো দেওয়া থাকবে গ্যাপ বাদে সেই ভার্বগুলো যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই গল্পটি হচ্ছে প্রেজেন্টের। আর যাদের এরকম প্যাসেজ দেওয়া থাকবে না, শুধুমাত্র একটি সেন্টেন্স দেওয়া থাকবে, তাহলে খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে যদি অতীত নির্দেশক কোনো চিহ্ন থাকে, অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এরকম অতীত নির্দেশক কোনো চিহ্ন থাকে তাহলে বুঝবেন ওইটা হচ্ছে পাস্টে হবে। এবং যদি অতীত নির্দেশক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এটা প্রেজেন্টের। ওকে, এবার খেয়াল করুন, তাহলে প্রথম গ্যাপটা আমাদেরকে খেয়াল করতে হবে গ্যাপটা কোথায় আছে। তাহলে প্রথম গ্যাপটা কোথায় আছে? সাবজেক্টের পরে। যেহেতু গল্পটা পাস্টের সেই ক্ষেত্রে এই প্যাসেজের মধ্যে অ্যাক্টিভ সাবজেক্টের পরে আমরা যে কয়টি গ্যাপ পাবো সবগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এটা সাবজেক্টের পরে গ্যাপ, তাহলে প্রথম গ্যাপে আমরা যে ভার্বটা বসাবো সেটা হবে হচ্ছে পাস্ট ফর্মে। ওকে, অর্থাৎ হচ্ছে লিভড। এবার বি নাম্বারটা দেখুন, বি নাম্বারেও সাবজেক্টের পরে গ্যাপ। তাহলে হি হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ হলে কি করবেন? ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু এখানে আরেকটি প্রবলেম হচ্ছে ব্র্যাকেটের মধ্যে একটি নট দেওয়া আছে। ব্র্যাকেটের মধ্যে নট দেওয়া থাকা মানে হচ্ছে ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। তো পাস্টে নেগেটিভ করতে গেলে কি লাগে? ডিড নট লাগে। পাস্ট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড নট, অর্থাৎ অ্যান্সার হবে কি? ডিড নট আন্ডারগো। আন্ডারগো, ডিড নট আন্ডারগো। যদি নট না থাকতো তাহলে আমরা আন্ডারগো এর পাস্ট ফর্ম করতাম। এবারে আসুন, এখানেও সাবজেক্টের পরে গ্যাপ। মজার ব্যাপার, খুব ভালো করে মনে রাখবেন যে যদি গল্পটি পাস্টের হয় তাহলে অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কয়টি গ্যাপ পাবেন সবগুলো হচ্ছে পাস্ট ফর্মে দিবেন। আর যদি গল্পটি প্রেজেন্টের হয় তাহলে অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে কয়টি গ্যাপ পাবেন সবগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে দিবেন। তবে প্রেজেন্ট টেন্সে থাকলে মনে রাখবেন সাবজেক্ট যদি সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটি
এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে এখানেও সাবজেক্টের পরে গ্যাপ, সুতরাং আমরা এখানে কি করব, এটাও ভার্বের পাস্ট ফর্ম দিব। এরপরে আসুন এই যে এরপরে পরবর্তী গ্যাপ হচ্ছে ডি নাম্বার গ্যাপ। ডি নাম্বারেও সাবজেক্টের পরে গ্যাপ, তাহলে আমরা কি করব, এটিও ভার্বের পাস্ট ফর্ম করে দিব, কল্ড। এরপরে আসুন এটিও সাবজেক্টের পরে গ্যাপ, ই নাম্বারটা কি সাবজেক্টের পরে গ্যাপ, অর্থাৎ এখানেও পাস্ট ফর্ম হবে। তো ব্র্যাকেটে বি থাকা অর্থ হচ্ছে এম, ইজ আর ওয়াজ, ওয়ার হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু গল্পটি পাস্টের, সেক্ষেত্রে ওয়াজ হবে অথবা ওয়ার হবে। সাবজেক্ট হচ্ছে দি ডক্টর, সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হবে অ্যান্সার হচ্ছে ওয়াজ। ওকে, এবারে আসুন এফ নাম্বারে। এফ নাম্বারে ডিড নট দেওয়া আছে, সাব গ্যাপের আগে কি আছে, ডিড নট। তো ডিড নটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা আপনারা সবাই জানেন। শুধু তাই না, ডিড নট, ডু নট, ডাজ নট, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এটার অ্যান্সার এইটাই হবে, অর্থাৎ প্রেসক্রাইব, প্রেসক্রাইব। ওকে, এরপরে আসেন জি নাম্বারে। জি নাম্বার একটা প্রবলেম হচ্ছে, গ্যাপটা আছে কি অ্যান্ড এর পরে, তো অর্থাৎ এখানে সাবজেক্টের পরে গ্যাপটা না। তাহলে এখন আমাদেরকে অন্য চিন্তা করতে হবে। এখন আমরা সবাই জানি যে অ্যান্ড দিয়ে সমজাতীয় দুটা ক্লজ, সমজাতীয় দুটা সেন্টেন্স, সমজাতীয় দুটা ভার্ব, সমজাতীয় দুটা ফ্রেজ যোগ করতে পারে। অ্যান্ড শুধুমাত্র সমজাতীয় দুইটা বিষয়কে বা দুইটা জিনিসকে যোগ করতে পারে। সেটা দুইটা ওয়ার্ড হতে পারে, দুইটা ফ্রেজ হতে পারে, দুইটা সেন্টেন্স হতে পারে, অর্থাৎ যাই যোগ করুক না কেন সমজাতীয় হতে হবে। তো গ্যাপের আগে আছে কি টু বাই, অর্থাৎ একটা ইনফিনিটিভ ফ্রেজ দেওয়া আছে গ্যাপের আগে। সুতরাং গ্যাপের পরে যেটা হবে সেটাও কি হবে, ইনফিনিটিভ ফ্রেজ। সুতরাং এটা হওয়ার কথা হচ্ছে টু মুভ, টু মুভ। তো যেহেতু টু দেওয়াই আছে, আমরা যদি পরবর্তী টুটা নাও লিখি তাতে কোনো প্রবলেম নেই। কেউ যদি শুধু মুভ লেখে যথেষ্ট, আর যদি কেউ লিখতে চাই যে টু মুভ লিখবেন তাতে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে অ্যান্ড দিয়ে সমজাতীয় ওয়ার্ড যোগ হয়, এবং অ্যান্ডের আগে যেহেতু একটা ইনফিনিটিভ ফ্রেজ আছে, অ্যান্ডের পরেও একটা ইনফিনিটিভ ফ্রেজ হবে, সুতরাং এটা হবে ইনফিনিটিভ, অর্থাৎ টু মুভ। ওকে, এবারে আসুন এইচ নাম্বার। এইচ নাম্বারের সাবজেক্ট হচ্ছে হিজ হ্যান্ডস। যেহেতু এখানে একটা টিল আছে, টিল যেহেতু কনজাংশন, সুতরাং এর আগে একটা যেমন সেন্টেন্স আছে, এর পরেও আর একটি সেন্টেন্স আছে, এবং এই গ্যাপটা কোথায় আছে, সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে, আমি আগেই বলেছি যে অ্যাক্টিভ সাবজেক্টের পরে যতগুলো গ্যাপ আমরা এখন পাবো সবগুলাই কোন ফর্মে দেব, পাস্ট ফর্মে দিব। সুতরাং এটার অ্যান্সার হবে গট, পাস্ট ফর্মে। এরপরে আসুন আই নাম্বারে। আই নাম্বারে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গ্যাপটা আছে স্টার্টেড এর পরে, একটা ভার্ব দেওয়া আছে। আমার রাইট ফর্ম ভার্বের যে লেকচারটি দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আপনি দেখে নেবেন, যে কোনো সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে এবং ওই সেন্টেন্সে যদি আরও একটি গ্যাপ থাকে, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব আছে এবং ওই সেন্টেন্সে যদি আরও একটি গ্যাপ থাকে, তাহলে সেই ভার্বের সাথে আপনি কি করবেন, আইএনজি যোগ করবেন। অর্থাৎ এইটার অ্যান্সার হবে হচ্ছে ফলোয়িং। যেহেতু একটি ভার্ব আছে, এইটা সাবজেক্টের পরে গ্যাপ না, সাবজেক্টের পরে গ্যাপ থাকলে আমরা এটা পাস্ট ফর্ম করতাম। গ্যাপটি কোথায় আছে, একটি ভার্ব দেওয়া আছে এবং ওই সেন্টেন্সে আরও একটি গ্যাপ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে ভার্ব প্লাস আইএনজি। তবে কেউ যদি এটাকে ইনফিনিটিভ করে, অর্থাৎ টু ফলো করে, সেটাও করতে পারবে, সমস্যা নেই, কারণ ইনফিনিটিভও নাউনের কাজ করে এবং জিরান্ডও নাউনের কাজ করে। এবারে আসুন যে নাম্বারে, দি কিং। দি কিং রিলিভ মানে হচ্ছে মুক্ত করা। এখন খেয়াল করেন, এই দি কিং ড্যাশ অফ হিজ প্রবলেম, রাজা কি তার সমস্যা থেকে মুক্তি দিয়েছে নাকি মুক্তি পেয়েছে। যখন দেখবেন সাবজেক্টের জায়গায় যে আছে, এই কাজটি সে করেনি, অন্য কেউ করেছে, তাহলে বুঝবেন এই সাবজেক্টটি হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আর যদি প্যাসিভ সাবজেক্টের উপর গ্যাপ থাকে, তাহলে এই গল্প অনুযায়ী যদি প্রেজেন্টের হয় তাহলে একটা ইজ অথবা আর যোগ করবেন, অর্থাৎ এম, ইজ, আর যোগ হবে। আর যদি গল্পটি পাস্টের হয় তাহলে একটি ওয়াজ অথবা ওয়ার যোগ হবে, এবং এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন বলুন, এখন আপনারা দেখেন, দি কিং ড্যাশ অফ হিজ প্রবলেম, রিলিভ মানে কি, মুক্ত করা। এখন রাজা কি তার সমস্যা থেকে মুক্ত করেছে, না রাজা নিজেই মুক্ত হয়েছে, অন্য কেউ তাকে মুক্ত করেছে, অর্থাৎ সাবজেক্ট এখন কি, প্যাসিভ, অর্থাৎ একটা ওয়াজ অথবা ওয়ার যোগ করব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তাহলে দি কিং যেহেতু সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে অ্যান্সারটি হবে ওয়াজ রিলিভড, অর্থাৎ একটা ওয়াজ অথবা ওয়ার যোগ করলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম। নিয়মটা কি, সাবজেক্ট যদি প্যাসিভ হয়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যে থাকবে
এই কাজটি যদি সে না করে অন্য কেউ করে থাকে তাহলে সেই সাবজেক্টটাকে বলা হবে প্যাসিভ সাবজেক্ট। এবং গ্যাপ পূরণ করার সময় একটা ওয়াজ, ওয়ার, ইজ, আর, এম এইগুলো যোগ করবেন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবেন। আর যদি ইজ আর ওয়াজ আর দেওয়াই থাকে তাহলে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলেই চলবে। অর্থাৎ এইচএসসি বরিশাল বোর্ড 2019 সালের যে বোর্ড প্রশ্নটি ছিল রাইট ফর্ম অফ ভার্বের, সেটা আমরা সলিউশন করলাম। আশা করছি নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান বলে দেওয়ার। আমরা আরও একটি বোর্ড প্র্যাকটিস করব, একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং অন্য কারো লেকচার নেওয়ারও প্রয়োজন হবে না। শুধু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আবারও বলি, যারা আমার রাইট ফর্ম অফ ভার্বের লেকচারটি দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রাইট ফর্ম অফ ভার্বের ভিডিওটি দেখে নেবেন। ওকে, তাহলে আমরা আরও একটি বোর্ড প্র্যাকটিস করব, একটু ওয়েট করেন। তো ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা যে বোর্ডটি প্র্যাকটিস করব সেটা হচ্ছে এইচএসসি 2019, কুমিল্লা বোর্ড 2019। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় 2019 সালে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল এবং সেই পোস্টে যে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি উঠিয়েছি। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে এই যে প্যাসেজটি দেওয়া আছে এই প্যাসেজটি পাস্টের নাকি প্রেজেন্টের, সেটা করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে ভার্বগুলো গ্যাপ বাদেই দেওয়া আছে সেই ভার্বগুলো কোন ফর্মে আছে। তাহলে আমরা প্রথমে কি পেয়েছি, ইজ পেয়েছি, একটা পেলাম ইজ। এরপরে কি আছে, টিচেস। এরপরে আরও কি আছে, ক্যান। অর্থাৎ আমরা যে কয়টি ভার্ব দেখতে পেলাম প্রথম থেকেই সেইগুলো প্রত্যেকটি ভার্বই কোন ফর্মে দেওয়া আছে, প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। অর্থাৎ এই গল্পটি হচ্ছে প্রেজেন্টের। সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে যে কয়টি গ্যাপ পাবো সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। শুধুমাত্র খেয়াল রাখবো এখন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস, ইএস অথবা আইএস যোগ করব। আর যদি প্লুরাল হয় তাহলে আর যোগ করার দরকার নেই, শুধুমাত্র ওই যে ভার্বটি দেওয়া আছে সেই ভার্বটি বসিয়ে দিলেই চলবে। এবং ওই গ্যাপগুলো পূরণ করার পরে বাকি যেগুলো আছে সেগুলো আমরা নিয়ম অনুযায়ী করব। ওকে, তাহলে প্রথমে কি আছে, প্রথম যে গ্যাপটি আছে সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। আমি আবারও স্মরণ করে দিচ্ছি যে আমার আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেটি হচ্ছে আমার রাইট ফর্ম অফ ভার্বের উপরে দেওয়া লেকচার। লেকচারটা আপনি দেখে নিলে এই আলোচনাটি আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আমার সেখানে বলা আছে যে যদি কোনো সেন্টেন্সের একদম শুরুতেই গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এর অ্যান্সারটি হবে হচ্ছে টিচিং। ওকে, টিচিং শেষ। আমাকে এত শত বাংলা টাংলা করে এর অর্থ কি জেনে আমাকে অত চিন্তা করা লাগবে না। আপনি শুধু নিয়মগুলো মাথায় রাখবেন, তাহলে একটি গ্যাপ দেখার সাথে সাথে আপনার মনে হয়ে যাবে, আপনি বলতে পারবেন যে কোন ফর্ম হবে ভার্বের। ওকে, তাহলে সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, এবার আসুন বি নাম্বার গ্যাপ। বি নাম্বার গ্যাপটি কোথায় আছে, সাবজেক্টের পরে। আমি আবারও বলেছি যে যদি অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, না হলে পাস্ট ফর্ম হয়। যদি গল্পটি অতীতের হয় অর্থাৎ পাস্টের হয় তাহলে ভার্বটি পাস্ট ফর্মে হবে, আর যদি অতীতের না হয় তাহলে প্রেজেন্ট ফর্মে হবে। তবে যদি প্রেজেন্ট ফর্মে হয় সাবজেক্ট, সেক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস, ইএস অথবা আইএস যোগ করতে হবে। ওকে, তাহলে টিচার হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর অ্যান্সারটি হবে হচ্ছে টিচেস। কি হবে, টিচেস। ওকে, এবার আসুন সি নাম্বার গ্যাপে। সি নাম্বার গ্যাপের আগে আছে উইথ এ ভিউ টু। আমার রাইট ফর্ম ভার্বের যে লেকচারটি দেওয়া আছে সেখানে বলা আছে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, হোয়াইল, এই শব্দগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। আপনি যদি এগুলোর বাংলা কিছুই না জানেন তাতেও সমস্যা নাই, শুধু মনে রাখবেন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, হোয়াইল, এরপরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে গিভিং। কি হবে, গিভিং। এরপরে আসুন ডি নাম্বারে। ডি নাম্বারে গ্যাপটি আছে প্রিপজিশনের পরে, বাইয়ের পরে। আমার ওই ভিডিওতে বলা আছে যে টু বাদে যত প্রিপজিশন আছে, ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, অ্যামাং, অর্থাৎ টু বাদে যত প্রিপজিশন আছে সেই প্রিপজিশনের পরে যদি গ্যাপ দেখতে পান তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ গেটিং। ওকে, এরপর আসুন ই নাম্বারে। ই নাম্বারে গ্যাপের আগে কি আছে, ক্যান। ক্যান হচ্ছে মডাল অক্সিলারি। যে কোনো মডাল অক্সিলারি অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, অট, ডিয়ার, উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, অর্থাৎ যে কোনো
মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। অর্থাৎ এখানে যা আছে অ্যান্সারটি তাই হবে। ওকে, এবার আসুন এফ নাম্বারে গ্যাপের আগে আছে স্টুডেন্টস। কি আছে? স্টুডেন্টস। অর্থাৎ অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ। অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ থাকলে ভার্বের কোন ফর্ম হবে? হয় প্রেজেন্ট ফর্ম, না হলে পাস্ট ফর্ম। গল্পটি যেহেতু প্রেজেন্টের সেক্ষেত্রে হবে প্রেজেন্ট ফর্ম। আর এক্ষেত্রে যেহেতু স্টুডেন্টস প্লুরাল সেক্ষেত্রে আমাদেরকে আর ভার্বের সাথে এস বাই এস যোগ করতে লাগবে না, অর্থাৎ এস বাই এস যোগ করার প্রয়োজন হবে না। অর্থাৎ এখানেও অ্যান্সারটি হুবহু এটাই লিখতে পারেন। আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে লার্ন মানে কি? শিক্ষা নেওয়া, অর্থাৎ শেখা। তাহলে স্টুডেন্টস লার্ন, স্টুডেন্টরা শেখে। আপনি বলতে পারেন যে শেখে নাকি শিখতে পারে। আপনি চাইলে এখানে ক্যান লার্নও করতে পারেন, অর্থাৎ দি স্টুডেন্টস ক্যান লার্ন, স্টুডেন্টরা শিখতে পারে দেয়ার লেসন্স, তাদের লেসনটা শিখতে পারে। আপনি যদি লেখেন যে শেখে, সেক্ষেত্রে আপনি লার্ন ব্যবহার করতে পারেন, তাতে প্রবলেম নেই। অর্থাৎ আপনি অ্যান্সারটি ক্যান লার্ন অথবা শুধু লার্ন লিখতে পারেন, ইচ্ছা আপনার। যদি মনে করেন যেটা শিখতে পারে তাহলে ক্যান লার্ন, আর যদি মনে করেন শেখে তাহলে হচ্ছে শুধু লার্ন ব্যবহার করবেন। ওকে, এরপরে আসুন অ্যাজ দেয়ার টিচার্স। আবারও কি? সাবজেক্টের পরে গ্যাপ। সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। গল্পটি যদি পাস্টের হয় তাহলে পাস্ট ফর্ম, আর গল্পটি যদি পাস্টের না হয় তাহলে প্রেজেন্ট ফর্ম। তাহলে এই গল্পটি যেহেতু প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ প্রেজেন্টের গল্প, অর্থাৎ আমরা যে কয়টি সাবজেক্টের পরে গ্যাপ পাবো সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। অর্থাৎ এখানকার অ্যান্সারটি হবে ইনস্ট্রাক্ট। ইনস্ট্রাক্ট। ওকে, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে ভার্বের সাথে নতুন করে এস বাই এস যোগ করার প্রয়োজন নেই। এবারে আসুন এইচ নাম্বারে। এইচ নাম্বারে কি আছে? সাবজেক্টের পরে গ্যাপ আছে, কিন্তু এখানে আরও একটি প্রবলেম আছে। সাবজেক্টের আগে আছে অ্যাজ দো। আমার ওই নিয়মটার মধ্যে দেওয়া আছে অ্যাজ দো, অ্যাজ ইফ। এর আগের টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরে কি হয়? পাস্ট টেন্স হয়। আর আগেরটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আগেরটা আছে অ্যাক্ট প্রেজেন্ট ফর্মে। তো অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরেরটা কি হয়? পাস্টে হয়। আর আগেরটা যদি পাস্টে থাকে তাহলে পরেরটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এটা মনে রাখেন। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগেরটা প্রেজেন্ট টেন্সে হলে পরেরটা কি হবে? পাস্টে হবে। আর আগেরটা যদি পাস্টে থাকে তাহলে পরেরটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তাহলে আগে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং অ্যাজ ইফ অ্যাজ দো এর পরেরটা পাস্ট ফর্মে হবে, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে পাস্ট ফর্মে, অর্থাৎ নিউ। ওকে, এবার আসুন আই নাম্বারে। আই নাম্বারে কি আছে? আর নট। গ্যাপের আগে কি আছে? আর নট। সাবজেক্ট কি? অ্যাক্টিভ সাবজেক্ট। তো অ্যাক্টিভ সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, ওয়াজ আর ব্যবহার হয় তাহলে বুঝবেন সেটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ অ্যান্সার হবে পেইং, আইএনজি। ওকে, এবার আসুন যে নাম্বারে। যে নাম্বারে কি আছে? গ্যাপের আগে আছে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ সাবজেক্ট। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, ঠিক আছে? কিন্তু এখানে সাবজেক্টের আগে আছে কি? লেস্ট। আপনারা সবাই জানেন যে যদি লেস্টের পরের অংশে কি হয়? ভার্বের আগে একটি শুড অথবা মাইট যোগ হয়। যদি লেস্টের পরে গ্যাপ থাকে তাহলে লেস্টের পরে কি হয়? সাবজেক্টের পরে একটা শুড অথবা মাইট ব্যবহার হয়। যেমন সো দ্যাটের ক্ষেত্রে কি হয়? ক্যান অথবা কুড ব্যবহার হয়। সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে কি হয়? ক্যান নট বা কুড নট ব্যবহার হয়। আর লেস্টের ক্ষেত্রে কি হয়? শুড অথবা মাইট ব্যবহার হয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সুতরাং আমরা এখন কি করব? শুড ফেল। কেউ চাইলে শুড ফেল লিখতে পারে, আবার কেউ চাইলে মাইট ফেল লিখতে পারে, ইচ্ছা আপনাদের। শুড অথবা মাইট যে কোনো একটি ব্যবহার করলে চলবে, অর্থাৎ অ্যান্সার হবে শুড ফেল অথবা মাইট ফেল। ওকে, এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 এইচএসসি কুমিল্লা বোর্ড 2019-এর যে রাইট ফর্ম ভার্বের প্রশ্নটি ছিল এইটা তার সমাধান। ক্লিয়ার? আমি আপনাদেরকে একটা ব্যাপার আবারও ক্লিয়ার করি, এইটা সমাধান করার জন্যই কিন্তু আজকের এই লেকচার না বা আজকের এই ভিডিওটি না। এই উদাহরণটির মাধ্যমে বা এই বোর্ড কোশ্চেন সলিউশনের মাধ্যমে আপনারা যাতে নিয়মগুলো বুঝতে পারেন সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও করা। আমি আপনাদেরকে জাস্ট বোর্ড কোশ্চেন সলিউশন করাচ্ছি, ব্যাপারটা তা না। আমি আপনাদেরকে যেটা করতে চাই সেটা হচ্ছে এই বোর্ড কোশ্চেন সলিউশনের মাধ্যমে আপনি যাতে নিয়মগুলোর প্রয়োগ করা শিখতে পারেন। কথা ক্লিয়ার? এই প্র্যাকটিসটি যদি দেখেন তাহলে সমস্ত নিয়মগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন সেগুলো পেরে যাবেন। আর আপনারা তো জানেন যে নিয়ম জানলেই হবে না, সেই নিয়মগুলো যথাযথভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলেই আপনি পরীক্ষাতে নির্ভুলভাবে অ্যান্সারগুলো দিতে পারবেন এবং আপনি পরিপূর্ণ মার্কও পাবেন।
আর শুধুমাত্র আপনি সব নিয়ম জানেন কিন্তু কিছুই পারেন না, তাহলে সেই নিয়মগুলো জেনেই কোনো লাভ নেই। আপনাকে নিয়ম জানতে হবে, সাথে সাথে কি করতে হবে, সেই নিয়মগুলোর যথাযথভাবে প্রয়োগ জানতে হবে। আপনি প্রয়োগ করতে পারলেই কেবল আপনি পরীক্ষাতে মার্ক পাবেন। পরীক্ষাতে আপনার নিয়ম আসে না, আপনাকে বলবে না যে রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম কয়টি, এই 4 নাম্বার নিয়মটি লেখো বা 6 নাম্বার নিয়মটি লেখো, এরকম আসবে না। রাইট ফর্ম অফ ভার্বের এইরকম একটা প্যাসেজ আসবে। আপনি যদি একটা নিয়মও না জানেন, আপনি যদি সবগুলোর সঠিক অ্যান্সার দেন, তাহলেও কিন্তু আপনি পূর্ণ মার্ক পাবেন। তাহলে আপনাকে নিয়ম জানতে হবে, সাথে সাথে কি করতে হবে, সেই নিয়মগুলোর যথাযথভাবে প্রয়োগ জানতে হবে, তাহলে আপনি পরীক্ষাতে পাবেন পূর্ণ মার্ক। সব নিয়ম জেনেও যদি আপনি একটা নিয়মে প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনি পরীক্ষাতে কিন্তু মার্ক পাবেন না। যেমন আপনি জানেন যে লেস থাকলে লেসটের পরে শুড অথবা মাইট হয়, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আপনি নিয়ম ঠিকই জানেন, কিন্তু লেখার সময় আপনি শুড বা মাইট কোনোটাই দিলেন না, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম বা আইএনজি ভার্ব একটা দিয়ে দিলেন, তাহলে তার পরীক্ষাতে মার্ক পাবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস ক্লাস। আশা করছি আপনি রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো কিভাবে প্রয়োগ করবেন সেটি শিখে ফেলেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো সরাসরি চলে যাবে আপনার কাছে। নতুন করে আর সার্চ দিয়ে আমার ভিডিও খোঁজার প্রয়োজন হবে না। তো আজকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।